অসিয়ারিজম মানে হচ্ছে পুরাতন তন্ত্র। ফ্রান্সে পুরাতন তন্ত্র মেনে, পুরাতন তন্ত্রটা কি জিনিস এইটা, এই কনসেপ্টটা ভালো একটা প্রশ্ন করেছে। ইউরোপে একটা তন্ত্র ছিল, সেই তন্ত্রটা কি জানো? তার নাম হচ্ছে সামন্ততন্ত্র। সেই সামন্ততন্ত্রে, সামন্ততান্ত্রিক পরিকাঠামোর ক্ষেত্রে মনে করা হচ্ছে সবচেয়ে উপরে থাকতো রাজা, রাজার পরে তার যারা অভিজাত তারা, এই অভিজাত শ্রেণীর পরে যারা থাকতো তারা রাজার নাইট, সৈন্যবাহিনী, মোটামুটি বলছি, অনেকগুলো ভাগ অনেকে বিভিন্ন ভাবে করেছে। আর একদম নিচু স্তরে যারা থাকতো তারা সাধারণ মানুষজন। এই সাধারণ মানুষজন মধ্যে ওদের কথাটা বলেছে বুর্জোয়া শব্দটা রয়েছে। বুর্জোয়া মানে কারা জানো? তারা সাধারণ মানুষের একটু উপরের স্তরে রয়েছে, মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে বুর্জোয়া বলা হয়। সমাজে যদি সবচেয়ে বেশি সমস্যা কোনো শ্রেণীর থেকে থাকে, সেটা মধ্যবিত্ত শ্রেণীর সমস্যা। কেন বলো তো? যারা একদম নিচু তলার লোকজন, যারা একদম গরিব মানুষ, আমি কাউকে ছোট বড় করছি না, তারা মনে করো কারো কিছু সমস্যা হলো, আমার খাবারের দরকার রয়েছে, কিছু টাকা পয়সার দরকার, আমার লোকের কাছে চাইতে পারবো আমি গিয়ে। আর যারা বড় লোক তাই তো নিজস্ব ক্ষমতা রয়েছে। কিন্তু যারা মিডিল পোর্শনে থাকে, তারা যখন খুব বেশি আমার টালমাটাল অবস্থা চলছে, কারো কাছে হাত খুলে চাইতে পারে না, ভিক্ষে করতে পারে মধ্যবয়সী যারা মাঝের শ্রেণীর লোকজন, তারা পারবে না। আর বড় লোকদের মধ্যে তার টাকা পয়সাও নেই, এদের কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি। ঠিক তেমনি ইউরোপের যে সমাজ ব্যবস্থা, সেখানে যে মধ্যপন্থার যারা লোকজন, তাদেরকে আমরা বুর্জোয়া বলছি। এই বুর্জোয়াটা কেন বলছি জানো? কারণ হচ্ছে শহরের আশপাশে অঞ্চলকে বার্গ বলা হতো বা বার্জ বলা হতো, সেখানে তারা থাকতো। সেখান থেকে যে বার্গেস, বার্গেস থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে ওদের নামটা হয়েছে বুর্জোয়া শ্রেণী। অ্যাকচুয়াল বুর্জোয়া মানে হচ্ছে একটু বড় লোক, যারা টাকা পয়সার দিক থেকে মোটামুটি স্বাবলম্বী। কিন্তু ফ্রান্সের যে বুর্জোয়ার কথা আমরা জানবো, তারা মোটামুটি মধ্যবিত্ত লোকজন, কিন্তু অত অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ছিল না। ফরাসি বিপ্লবের প্রধান নিয়ন্ত্রক কিন্তু এই বুর্জোয়া শ্রেণী। এটা আমরা জানবো, আস্তে আস্তে জানবো আজকে। তো এখানে আজকের আমরা প্রধানত যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী যে ফরাসি সমাজ কাঠামো। কি বললাম? বিপ্লব পূর্ববর্তী ফরাসি যে সমাজ কাঠামো, সেইটাও সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? এই সমাজ কাঠামোটা যদি আমরা দেখতে চাই, আমরা দেখবো হচ্ছে প্রধানত সেখানে তিনটে শ্রেণী রয়েছে। থার্ড এস্টেট বলা হতো, ওই জন্য কি বলা হতো? থার্ড এস্টেট বলা হতো। তিনটে শ্রেণী রয়েছে, তাই কি বললাম? থার্ড এস্টেট রয়েছে, তিনটে জায়গা রয়েছে। এই তিনটে জায়গায় কারা কারা অবস্থান করছে যদি আমি ফ্রান্সের সমাজকে দেখি, ফার্স্ট স্টেটে কারা থাকছে? যাজক শ্রেণীর লোকজন থাকছে। কারা থাকছে? যাজক শ্রেণীর লোকজন। দ্বিতীয় স্টেটে কারা থাকছে? অভিজাতরা থাকছে। আর তৃতীয় শ্রেণীতে কারা থাকছে? নিম্নবিত্ত যারা লোকজন, তারা থাকছে। মজার বিষয় হলো, এই যে তৃতীয় শ্রেণী, থার্ড স্টেট, 3 নম্বর স্টেটটা, সেখানেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোকজন অবস্থান করছে। আর যত অত্যাচার হচ্ছে কাদের উপর হচ্ছে? ওই 3 নম্বর শ্রেণীর উপর অত্যাচার হচ্ছে। তাহলে প্রথম শ্রেণীতে কারা থাকছে বললাম? যাজক শ্রেণীর লোকজনরা থাকছে। ফ্রান্সের যে কৃষি জমি, চাষ করা যাবে এমন জমি, তার 5 ভাগের 1 ভাগ ওদের নিয়ন্ত্রণে থাকে। আর ওরা মাত্র 1%। যদি মনে করো ফ্রান্সের জনগণ টোটাল হচ্ছে তোমার 100 জন হয়, তাহলে প্রথম স্টেটের লোকজন বা যাজক শ্রেণী কতজন হবে? একজন। 100-র মধ্যে একজন। অথচ বেশিরভাগ টাকা পয়সা, বেশিরভাগ জায়গা জমি সব ওদের কাছে। ওই জন্য কিন্তু বিপ্লবের একটা অন্যতম একটা কারণ। তাহলে কি বললাম? প্রথম স্টেটে কারা থাকছে? প্রথম স্টেটে আচ্ছা, ফ্রান্সের সমাজ, আমি এখানে ফ্রান্সের সমাজ বলে লিখে না হয় আরেকবার করছি। তাহলে ফ্রান্সের সমাজে প্রথম স্টেটে কারা থাকবে বললাম? যাজক শ্রেণী থাকবে। বিপ্লব পূর্ববর্তী, বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থাটা এরকম ছিল। তাহলে স্টেটের মধ্যে এটা প্রথম স্টেট, তারপর হচ্ছে দ্বিতীয় স্টেট, আর হচ্ছে তৃতীয় স্টেট। ঠিক আছে? দেখে নাও সবাই, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। প্রথম স্টেটে কারা থাকছে? যাজক থাকছে তারা। এই যাজকরা আবার দু ধরনের যাজক ছিল। একটা হচ্ছে উচ্চতর যাজক, তারা, আর নিম্নতর যাজক। উচ্চতর যাজক আর নিম্নতর যাজক। অভিজাত কারা থাকছে? অভিজাতরা আবার দু ধরনের, একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, আর একটা হচ্ছে যারা পোশাকি অভিজাত। সব বলে দেবো, এগুলো কোনটা কি সব বলে দেবো, ভালো করে বুঝে নেবে। আগে আমি টেবিলটা তৈরি করে নিই। জন্মসূত্র অভিজাত আর পোশাকি অভিজাত। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার আমাদের যে তৃতীয় স্টেট রয়েছে, ওটা আমি একটু নিচে একটু লিখছি। তৃতীয় স্টেটে কারা কারা থাকছে? প্রধানত বুর্জোয়ারা থাকছে। এটা অন্য কালি দিয়ে লিখি একটু, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তো এখান থেকে একটা কালো কালি মার্কার পাঠাতে পারো তো? বুর্জোয়া থাকছে, আর তার সঙ্গে কারা থাকছে? কৃষক থাকছে আর শ্রমিক থাকছে। বুর্জোয়া, কৃষক
আর শ্রমিক, এই হচ্ছে তারা থাকছে 3 নম্বর স্টেটে, এরা থাকছে। বলো সবাই বুঝতে পেরেছো? টেবিলটা ভালো করে একটুখানি দেখে নাও, তোমরা চাইলে খাতায় করে নেবে, পরে বোর্ডে থাকবে, আমি মুছবো না, শেষে লিখে নেবে। তাহলে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের যে সমাজ কাঠামো, সেখানে আমরা দেখছি পর্যন্ত 3টে স্টেট আছে। প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। এই যে স্টেট ব্যবস্থা, এই যে সমাজ ব্যবস্থা, এটাকে থার্ড স্টেট ব্যবস্থা বলা হয়। এটা টিকা পড়ে অনেক সময় 2 নম্বরের, যে থার্ড স্টেট কি। তাহলে আমরা লিখবো কি, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। যদি ভাষায় যদি লিখতে চাই লিখবো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সমাজ ব্যবস্থায় প্রধানত 3টে শ্রেণীতে ভাগ করা যায় সমাজ ব্যবস্থাকে। প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। এখানে প্রথম স্টেটে কারা থাকছে? যাজক শ্রেণীর লোকজন। এই যাজক শ্রেণীর মধ্যে 2টো ভাগ ছিল, একটা উচ্চতর যাজক, একটা নিম্নতর যাজক। উচ্চতর যাজক বলতে যারা শহরে থাকে, প্রথমত বিশপ, বড় বড় যে আমাদের চার্চ গুলো রয়েছে তার যারা ধর্মগুরু, তারা, তাদের কাছেই কিন্তু এই প্রকৃত টাকা পয়সা ছিল। এই নিম্ন শ্রেণীর যাজক কিন্তু বেকার, তাদের কিন্তু বড় লোক নয়। গ্রামীণ যারা পাদ্রী, মনে করো আমাদের যদি মুসলিম সমাজ হিসেব করি, মনে করো মাদ্রাসা বা উচ্চতর আমাদের যে ইসলামীয় ধর্মগুরুরা আছে তারা, আর এমনি নর্মাল পাড়ার যারা মৌলানা নামাজ পড়ায় তারা, তারা উচ্চ পদে যারা রয়েছে আমাদের, তারা তো তাদের বেশি ইনকাম, তাই টাকা পয়সা বেশি। আর পাড়ার মৌলানাদের কত ইনকাম? সামান্য সংসার চলার মতো। ঠিক এইরকম অবস্থায় নিম্নতর যাজকরা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম স্টেটের মধ্যে থাকলেও কিন্তু তাদের কিন্তু বড় লোক ছিল না, টাকা পয়সা ছিল না। পরবর্তীকালে তারা কিন্তু আবার এই বুর্জোয়াদের সঙ্গে যোগদান করে ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এই বিষয়টা তোমরা ছোট করে শুধু মাথায় রেখে দেবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? যদি সমস্যা থাকে বলো। তাহলে ফ্রান্সের সমাজ ব্যবস্থা 3টে শ্রেণীতে বিভক্ত। একটা প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। প্রথম স্টেটে কারা আছে? যাজকরা আছে। দ্বিতীয় স্টেটে কারা আছে? অভিজাতরা আছে। আর 3 নম্বর স্টেটে আমাদের বুর্জোয়া, কৃষক আর শ্রমিকরা রয়েছে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, আমাদের এই যে 2টো স্টেট মিলিয়ে এদের দুজনের জনসংখ্যা ছিল 5 লক্ষ মাত্র। বাদ বাকি ফ্রান্সের যা জনগণ সব 3 নম্বর স্টেটের আন্ডারে রয়েছে। মাত্র 5 লক্ষ লোকজন হচ্ছে 2টো স্টেটের মধ্যে আছে। কিন্তু আমাদের যত সম্পত্তি, তাহলে প্রথম স্টেটে যে যাজকরা রয়েছে তার মধ্যে উচ্চতর যাজক আর নিম্নতর যাজক রয়েছে। উচ্চতর যাজকদের কাছে কিন্তু আমার ফ্রান্সের যে কৃষি জমি তার 5 ভাগের 1 ভাগ রয়েছে। এরা কিন্তু রাজাকে খুব বেশি কর দেয় না, এরা রাজার কাছে বেশি কর দেয় না, বরং এরা হচ্ছে ভূমি কর, টাইথ নামে একটা ধর্ম কর, এবং মরে গেলে কর নিত, জন্মগ্রহণ করলে কর নিত। কেমন ভাবে এটা তোমাদের একটুখানি জানিয়ে দিই, বইয়ে শুধু ভাষাটা দেওয়া যায়, রিডিং করতে পারে। মনে করো যে জন্মগ্রহণ করলো, যাজকের কাছে নিয়ে গিয়ে তারপর মন্ত্র পাঠ করাতে হবে, তার কানে কানে একটা মন্ত্র বলবে, তার জন্য একটা টাকা নেবে। সে মরে যাবে, আমাদের জানাজা হয় যেমন, ওদের তো সেরকম দাফন করতে হয় বক্সের মধ্যে দিয়ে, জানো তো সবাই খ্রিস্টানদের কেমন করে করে, সেইভাবে দাফন করলো, তার জন্য টাকা নেবে ফের। মানে কি, এই যে আমাদের অভিজাত, উচ্চতর অভিযাজক, মানে সরি যাজক, যারা উচ্চতর যাজক, তারা কি করছে, টাইথ নামে একটা ধর্মকর নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, ভূমি কর নিচ্ছে। কারণ ওদের কাছে কৃষি জমি আছে, 5 ভাগের 1 ভাগ কৃষি জমি। কৃষি জমি মানে কি, আমাদের ধরো এই যুগ দিয়ে অঞ্চলে এই ছোট বাধা বড় বাধাটা ধরো চাষ হয়, আর কোনো বাধা নেই। এই বাধার মধ্যে দেখা গেল টোটাল আমার 100 বিঘে জমি, 5 ভাগ করে যদি, তাহলে 20 করে হচ্ছে, 20 ভাগ মানে 20 বিঘে জমি ওই যারা মৌলানা বড় বড় পদে রয়েছে তাদের কাছে দেওয়া হবে শুধু। এইটা তোমরা মাথার মধ্যে নিয়ে নাও। তাহলে ফ্রান্সের যা জমি টোটাল কৃষি জমি, তার মধ্যে 5 ভাগের 1 ভাগ ওদের কাছে থাকবে। পরে সেগুলো লোকজনকে দিয়ে চাষ করাবে, তাদের থেকে তো ট্যাক্স নেবে। আর হচ্ছে কি করবে, টাইথ নেবে, ফের মরে গেলে কর নেবে, জন্মগ্রহণ করে কর নেবে, বিয়ে হবে যখন তখন কর নেবে, সবসময় যারা কর নেবে। তাহলে ওরা আস্তে আস্তে আরো ফুলে ফেপে উঠছে, আরো আরো উন্নতি, ওদের টাকা পয়সা আরো বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। তারপরে যে নিম্নতর যাজকরা বললাম গ্রামীণ পাদ্রী, তারা সামান্য কিছু টাকা পয়সা পায় শুধুমাত্র সংসার যাপনের জন্য। দ্বিতীয় স্টেটে কারা আছে? জন্মসূত্রে অভিজাত, পোশাকি অভিজাত। যারা জন্মগ্রহণ করেছে বড় লোকের বাড়িতে, তারা এমনি বড় লোক, তারা অভিজাত। তারা তো ফ্রান্সের লোকজনের কাছ থেকে সব ট্যাক্স আদায় করছে, টাকা পয়সা নিচ্ছে, আরো ফুলে ফেপে যাচ্ছে, আরো বড় লোক হয়ে যাচ্ছে তারা। তাদের খাবার দাবার থেকে শুরু করে, পোশাক আশাক থেকে ধরে, ঘোরা থেকে শুরু করে, বিয়ে থেকে শুরু করে, সব একদম ধুমধাম, মানে বিশাল ব্যাপার, একদম বিশাল বড় লোক তারা। ঠিক আছে, তারা হচ্ছে অভিজাত, তারা জন্মসূত্রে অভিজাত, তারা পেয়ে গেছে। আর এক ধরনের আছে পোশাকি অভিজাত। এই বুর্জোয়াদের মধ্যে যারা একটু একটু বড় লোক হয়ে গেছে, তারা রাজা। তখন ফ্রান্সে কোন রাজত্ব রয়েছে গো? বুর্ব রাজবংশ রয়েছে না, বলা হয়েছে না? বুর্ব রাজবংশের কাছে তারা নিজেদের পোশাকি অভিজাত তারা কিনে নিচ্ছে। তারা অনেক টাকা পয়সা ঘুষ দিয়ে বলছে, আমরা তাহলে এবার থেকে ফ্রান্সের অভিজাত, আমাদের আন্ডারেও কিছু জমি দিয়ে দাও, আমরাও কৃষক চাষ করব, মানে সরি আমরাও কর আদায় করব। এই সমস্ত বিষয়গুলো তারা বলছে, বলে তারা নিজেরা পোশাকি অভিজাত হয়ে গেল। বুঝতে পেরেছো? মানে কি, দেখো ভালো করে একটুখানি, লেখা বাদ দাও না, এখন পরে লিখবে, কোনো সমস্যা নেই, আগে বুঝতে হবে। লেখার জন্য তো আমি আছি সব সময়, বলে দেবো, আমি লিখিয়ে দেবো। যেটা করতে হতো সেটা হচ্ছে কি, মনে করো যারা ব্রাহ্মণ, হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো বংশগতি বংশসূত্রে হয়, তাই না? কিন্তু তোমরা যদি একটা উদাহরণ দেখো, আমাদের সূর্যপুরে একটা দোকান আছে, দেখবে বড় একটা চালের মিল আছে,
সূর্যপুর হাটটা পেরিয়ে যাবে, গিয়ে কুমার রয়, অ্যাকচুয়ালি এদের নাম কি, ঘোরামি, মন্টু ঘোরামির চালের গলা বলতো আগে, এখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, মন্টু, ছোট করছি না, মন্টু কুমার বাবুকে আমি কিছু বলছি না, কারণ নিজেদের পরিবর্তনটা, অ্যাকচুয়ালি ওরা কিন্তু ব্রাহ্মণ নয়, ওরা ঘোরামি, মানে হচ্ছে শিডিউল কাস্টের মধ্যে পড়ে, ওরা আমাদের মতো তপশিলি জাতিভুক্ত। কিন্তু তারা যখন একটু মানে টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, প্রচুর বড় লোক তো উনি, মানে এখন রডের কারখানা আছে, তো সেই রকম হচ্ছে, ওই জন্য এবার হচ্ছে ওনার ব্রাহ্মণ হয়ে যেতে চাইছে, উনি পরিবর্তন করে নিচ্ছে, তখন হচ্ছে নিজের টাইটেলটা পাল্টে এখন রয় হয়ে গেল। রয়রা একদম উচ্চ পদস্থ, জানো তো সবাই, ব্রাহ্মণ পরিবারের তারা। তো সেই রকমই ব্যাপার, এইটার সঙ্গে এইটা মেলাতে হবে। পোশাকি মানে বুর্জোয়াদের মধ্যে যারা একটু বেশি টাকা পয়সা করে ফেলেছে ব্যবসা বাণিজ্য করে, তারা নিজেদের এবারে উঁচু পদে দেখাতে চাইছে যে ফ্রান্সের আমরা অভিজাত, মানে যাবে একদম দুলে দুলে পোশাক পোশাক পরে, লোকজন সবে ও হা হা কি মজা, এটা মানে বিশাল ব্যাপার। সেই রকম ওরা ওইটা করতে চাইছে বলে রাজার কাছে প্রচুর পরিমাণে ঘুষ ঘাস দিয়ে ওরা অভিজাত হয়ে গেছে। বুঝতে পেরেছো সবাই? তাহলে অভিজাতরা দু ধরনের, একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, একটা পোশাকি অভিজাত। পোশাক অভিজাতরা কারা? যারা কিন্তু জন্মগতভাবে উচ্চ শ্রেণীর লোক নয়, তারা টাকা পয়সা দিয়ে নিজেরা উচ্চ শ্রেণীর লোক হয়ে গেল। আর তৃতীয় স্টেট যার দুর্দশা সবচেয়ে বেশি, সেখানে তিনটে শ্রেণী রয়েছে, বুর্জোয়া, কৃষক আর শ্রমিক। এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। সব জায়গায় দেখবে খালি বুর্জোয়া বুর্জোয়া বুর্জোয়া, ফ্রান্সের বিপ্লবটাকে বুর্জোয়া বিপ্লব বলা হচ্ছে। এই বুর্জোয়া কারা যদি আমরা সেটা জানতে চাই, তখন আমরা দেখবো কি আমাদের টেক্সট বই ভালোভাবে দেওয়া রয়েছে, তোমরা একটুখানি পড়বে, আমি তো একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। জনসংখ্যা, টোটাল যে জনসংখ্যা রয়েছে, ভালো করে একটু মন দিয়ে শোনো বাবা, এদিকে এখন লিখো না, টোটাল যে আমার জনসংখ্যা ফ্রান্সের, তার মধ্যে 97% লোক এই তৃতীয় স্টেটের অন্তর্ভুক্ত। কি বললাম, কত শতাংশ লোকজন? হ্যাঁ, আচ্ছা আমাদের বইতে আছে 97%, ওদের 93%। ঠিক আছে, চলো ওই 93% ধরে আমরা এখন এগোই। তাহলে 93 বা 97% লোক আমাদের এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, পুরনো বইতে 97 দেওয়া রয়েছে, তোমরা 93% পড়ো, সমস্যা নেই। আমি ধরে নিলাম 93 বাদে 90 ধরে নিলাম। এখন 90%, বেশিরভাগ লোকজন তাহলে কি 3 নম্বর স্টেটের অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা হচ্ছে বুর্জোয়া। এই বুর্জোয়া কারা তাহলে বলা হচ্ছে? বুর্জোয়া মানে অ্যাকচুয়ালি ছিল পুঁজিপতি বা ধনতান্ত্রিক যারা, তাদেরকে বুর্জোয়া, অ্যাকচুয়াল ওয়ার্ডের মানে বুর্জোয়া শব্দের অর্থ হচ্ছে পুঁজিপতি। কিন্তু আমাদের ফ্রান্সের সময় যারা বুর্জোয়া, তাদের নামটা কোথা থেকে এসেছে? তাদের বলা হচ্ছে শহরের উপকণ্ঠে যারা বসবাস করে, তাদেরকে বলা হয় হচ্ছে বার্গার বা বার্জেস। এই বার্গার থেকে ধীরে ধীরে বার্জেস এসছে, বার্জেস থেকে পরিবর্তন হয়ে এসেছে বুর্জোয়া। আমি প্রথমে যেটা তোমাদের ক্লাসের শুরুতেই বললাম একই জিনিসটা, বইও দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে নেবে। তো সেইখানে যে বুর্জোয়া ছিল, তারপরে ছিল কৃষক। এই কৃষকদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। স্বাধীন কৃষক, যাদের নিজস্ব জমি আছে, নিজের মতো চাষ করে। অনেকে ছিল ভাগ চাষী, যারা ওই পুরোহিতদের যে জমিগুলো বা যাজকদের যে জমিগুলো সেগুলো চাষ করে। তাহলে যাই মনে করো হচ্ছে আমার 100 বস্তা ধান হয়েছে, যে মালিক তার দিলাম হয়তো 50 বস্তা, আমি 50 বস্তা নিলাম। কিন্তু এটা উল্টো ছিল, মানে আগে কি ছিল জানো তো, এই ফ্রান্সের যখন বিপ্লবের আগে ছিল, তখন ছিল 100 বস্তা ধান চাষ হচ্ছে, 90 বস্তা মালিকের দিয়ে দিতে হবে। আমি কষ্ট করে, হ্যাঁ 10 বস্তা মাত্র আমি পাবো। ওই জন্যই তারা বিপ্লব করেছে। অত্যাচার না, তুমি কি মেনে নেবে কোনোদিন? বরং আরো কি করা উচিত ছিল, আমি 80 বস্তা নেবো, তোমার 20 বস্তা দেবো। তুমি তো বসে বসে শুধু পাচ্ছ জমির জন্য, আমি খরচা করছি, ধান কিনছি, ধান রোপণ করছি, ফের ট্রিটমেন্ট করছি, সব সব আমি করবো। তাহলে ওরা যাজকরা বেশি নিয়ে নিত। তারপরে কি হয়েছে, খাজনা চাষী। খাজনার কনসেপ্ট তোমরা সবাই জানো। খাজনা জানো না, টাকা দিতে হয় প্রথমে। মনে করো একটা জমি তোমার, জমিটা তুমি বিলি করলে, কিছু টাকা দিয়ে, হ্যাঁ লিজ নেওয়া, ইংরেজিতে লিজ আর হচ্ছে বাংলায় খাজনা। ঠিক আছে, হলো। আচ্ছা তারপর শোনো আসতে, তারা ছিল ক্ষেত মজুর। আমাদের অনেক লোক এখন ক্ষেত মজুরের কাজ করে, তো লোকের বাগানে গিয়ে মাঠে গিয়ে কাজ করে, তো ক্ষেত মজুর ছিল এক ধরনের চাষিরা। আর ছিল ভূমিদাস, আসতে। আর ছিল কারা? ভূমিদাস। ভূমিদাস কারা? ভূমিদাস বিক্রি হতো, তোমরা জানো কি? মানুষের বিক্রি করা হতো। মনে করা হচ্ছে কেমন ভাবে শুরু হতো দেখো, যুদ্ধ বন্দী মনে করো অনেকের করা হলো, একটা রাজার যুদ্ধ হচ্ছে, যারা হেরে গেল তাদের লোকজনকে ধরে আনা হতো, এনে তাদের বিভিন্ন দেশে দেশে বিক্রি করা হতো, কৃতদাস, দাস বিক্রি হতো। হ্যাঁ জানো না এগুলো? তাহলে ভালো করে গল্পটা বলে দিই ছোট্ট করে একটু। কৃতদাস মানে ওদের নিয়ে অন্য জায়গায় বিক্রি করবে। ধর আমি তোমার কাছে কিনলাম একটা দাস, আমি ফের ওর কাছে তোমার বিক্রি করে দিতে পারি, এরকম পর পর বিক্রি হবে। আলাউদ্দিন খলজির যে মালিক কাপুর, মালিক কাপুরের নাম শুনেছো? আলাউদ্দিন সেনাপতি, ও কে ছিল? ও তো কৃতদাস ছিল। ওর মধ্য এশিয়া থেকে জালালউদ্দিন খলজি কিনে এনেছিল, এনে আলাউদ্দিনের গিফট করেছিল, মালিক কাপুরের উপহার দিয়েছিল মালিক কাপুরকে। যাই হোক, ওটা আমি যাচ্ছি না। তাহলে সেখানে শোনো, ওই যে কৃতদাস প্রথা, ভূমিদাস প্রথা, মনে করো এর বাবা আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে, এর বাবা শোধ করতে পারছে না, তখন এর পুরো পরিবারটা আমার কাছে ভূমিদাস হিসেবে থাকবে। মানে আমার কাছে সারা বছর চাকর খেটে যেতে হবে, কোনো টাকা পয়সা দেবো না, অথচ শুধু খাওয়া দেবো। মাঝে মাঝে খাওয়াও তো দিত না, ফিরি ফিরি খাটতে হবে, বেগার শ্রম। এই এত অত্যাচার করেছে বলে তো অত বড় একটা বিপ্লব, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব বলা যায়, হয়ে গেছে। বুঝতে পারছো? তো সেখানে এই ধরনের কৃষক ছিল,
এছাড়াও কারা ছিল? এছাড়া ছিল আমাদের হচ্ছে যারা শ্রমিক, বিভিন্ন কলকারখানায় কাজ করে, ছুতরের কাজ, কামারের কাজ, এই সমস্ত কাজগুলো করে। এই হচ্ছে টোটাল আমাদের 3টে স্টেটের ব্যবস্থা। আজকের আলোচনা প্রধানত এইটুকু, এইটা আমরা জানবো। আর সেই সময় রাজতন্ত্রের একটা ধারণা ছিল, সেটা ছিল দৈব রাজতন্ত্র। কি বললাম? দৈব রাজতন্ত্র। দৈব মানে রাজারা কি বলতো, যে আমরা ঈশ্বরের পাঠানো দূত, আমাদের উপর কোনো কথা বলা যাবে না। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এতগুলো তো আলোচনা করলাম, এর মধ্যে কোন স্টেটে রাজারা রয়েছে বলো তো? কোন স্টেটে কিন্তু রাজারা নেই। রাজারা হচ্ছে এর থেকেও সবচেয়ে উপরে। তারপরে সমাজ ব্যবস্থাটা 3টে স্টেটে বিভক্ত। ঠিক আছে, এটা তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, জন্য ক্লিয়ার করলাম। তাহলে এই পর্যন্ত আমাদের আজকে আলোচনা শেষ হলো। পরের দিন আমরা যেটা পড়বো, ফরাসি স্বৈরাচার অর্থনৈতিক নীতি সম্পর্কে দার্শনিকদের যে সমালোচনা, সেইটা তোমরা একবার করে রিডিং পড়ে আসবে। এটা কারণ কি, যখন রিডিং পড়া থাকবে তখন বোঝাতে সুবিধা, আমি যেগুলো বলবো তোমরা রিলেট করতে পারবে। তাহলে পরেরটুকু তোমরা রিডিং পড়ে আসবে। আর এইটুকুর মধ্যে যা প্রশ্ন হয় সেগুলো আমার বইয়ে দাগিয়ে দেওয়া আছে, এইগুলো তোমরা আজকে দাগ মেরে নেবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।